আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তনের উপর। তো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি দেখো, এখান থেকে তোমার 3 থেকে তোমার 4টা এমসিকিউ তোমার এই চ্যাপ্টার থেকে তুমি কমন পাবা। তো আজকের এই সাজেশন ক্লাসটা একটু দেখার চেষ্টা করো। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল পদার্থ, রসায়ন এবং গণিত সাজেশন। প্রতি সাবজেক্টে যদি তোমার 200 টাকা করে, তবে 3টা সাবজেক্টে যদি নাও তাহলে 500 টাকা। সো আমাদের এই সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ 80% প্লাস তোমরা কমান পাবা। চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পিডিএফ আকারে দেওয়া হবে। নেওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও। তো দেখো, এখানে দেখো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো এইবার আসতে পারে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। রাজশাহী ইউনিভার্সিটি তোমার 18-19 কিন্তু আসছিল প্রবলেমটা। সক্রিয়ণ শক্তি বেশি হলে রাসায়নিক বিক্রিয়ার হার কেমন হয়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সক্রিয়ণ শক্তি রিলেটেড প্রবলেমগুলো দেখে যাবা, রাবিতে আসতে পারে। সো দেখো, এখানে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক, অর্থাৎ সক্রিয়ণ শক্তি যদি বাড়ে বিক্রিয়ার হার কমবে, সক্রিয়ণ শক্তি কমলে বিক্রিয়ার হার বাড়বে। সো এখানে দেখো যে সক্রিয়ণ শক্তি যদি বেশি হয় তাহলে বিক্রিয়ার হার কি হবে? কমবে। সো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। আনসার হয়ে গেছে। খুব বেসিক থেকে কিন্তু প্রবলেম আসে। তো বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক? বিক্রিয়ার বেগ কিছুক্ষণ আগেই তো বুঝাইছি যে আসলে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পেলে তোমার বিক্রিয়ার বেগ হ্রাস পায়। সো আমার এখানে বিক্রিয়ার বেগ হ্রাস করার জন্য কি করতে হবে? সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করতে হবে। সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করতে হবে। দেখো, এই দেখো বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক, এই জিনিসটা মনে রাখলে তোমরা বুঝতে পারবা। দেখো, রাবিতে যেটা 16-17তে আসছে, সেই প্রবলেমটা থেকেই তোমার কিন্তু তোমার 18-19 আসছে, অর্থাৎ 2 বছর পর আসছে। বুঝতে পারছো? রাবিতে যে সব প্রবলেম কিন্তু রিপিট করে। তাহলে এভাবে তোমাকে কিন্তু অ্যানালাইসিস করে পড়তে হবে। আমি কিন্তু আমার সবগুলো ক্লাসে অ্যানালাইসিস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, কোন বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না? তো শূন্যক্রম বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে না। এটা একদম মুখস্থ টুটস্থ করে রাখবা যে শূন্যক্রম বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না। সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? তো সাম্য অবস্থার বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, তোমার বিক্রিয়ার হার এটা বৈশিষ্ট্য নয়। সাম্যের স্থায়িত্ব, মানে উভয় দিক সুগম্যতা এবং বিক্রিয়ার অসম্পূর্ণতা, এগুলো যে সাম্য অবস্থার বৈশিষ্ট্য, কিন্তু বিক্রিয়ার হার এটা কিন্তু আসলে বৈশিষ্ট্য নয়। তো আমরা এটাই কিন্তু চাইছে। সো আমার আনসার কিন্তু এটা হয়ে গেছে। তারপরে দেখো, কেপিকেসি রিলেটেড যত প্রবলেম থাকবে তোমরা সবগুলো করে যাবা। আমি কিন্তু বলে দিতেছি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, আমার ক্লাস বুঝো আর না বুঝো, আমি যে টপিকগুলো দেখাই দিচ্ছি এই টপিকগুলো থেকে ভালো করে পড়ে যাবা। এই টপিকগুলো থেকে যেন মিস না হয় যে নিচের কোনটি কেপিকেসির মধ্যে সম্পর্ক। সো এই জিনিসটার মধ্যে অবশ্যই ভালো করে পড়ে যাবা। দেখো, কেপিকেসির মধ্যে সম্পর্ক হচ্ছে, তোমার কত আনসার কত হচ্ছে? তোমার হচ্ছে সি। তো কেপিকেসির মধ্যে সম্পর্কটা কি? আমরা সূত্রটা তো জানি যে কেপি সমান কত হবে? কেসি ইন্টু কত? আর টু দি পাওয়ার কত? ডেল্টা এন। তো এখানে ডেল্টা এন কি? ডেল্টা এন হচ্ছে তোমার গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে কি গ্যাসীয় কথাটা থাকতে হবে। যদি সলিড এরকম থাকে তাহলে ওগুলোকে তুমি বিবেচনায় নিবা না। তাহলে এখন যদি ডেল্টা এন এর মানটা যদি হিসাব করি, দেখো তো এই যে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো তোমার কি বলছে? কেপিকেসির মানটা সমান। তো কেপিকেসির মানটা তো কখন সমান হবে? যখন এই সম্পূর্ণ টুকের মানটা কত? 1 হবে। আর এই সম্পূর্ণ টুকের মানটা কখন 1 হবে? যখন ডেল্টা এন এর মানটা কত? 0 হবে। আর কোনো কিছুর উপর 0 মানে কত? 1। তাহলে ডেল্টা এন এর মানটা যদি 0 হয় তাহলে আর টু দি পাওয়ার কত? 0 মানে কত? আর টু দি পাওয়ার কত? এখানে এই সম্পূর্ণ টুকুর মান কত হয়ে যাবে? 1। তাহলে দেখো আমার কিন্তু কেপি সমান কত? কেসি থাকতেছে। তো আমার কিন্তু কেপি সমান কত? কেসি থাকা লাগবে। তো কেপি সমান কেসি কখন থাকবে? যখন আর টু দি পাওয়ার কত উপরে যে তোমার ডেল্টা এনটা আছে, ডেল্টা এন মানে মানটা কত হবে? 0 হবে। আর ডেল্টা এন 0 কখন হবে? যখন উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা এবং বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা যখন সমান হবে। তাহলে দেখো বিক্রিয়কগুলোর মধ্যে দেখো, এখানে দেখো গ্যাসীয় মোল সংখ্যা কত? 2টা, এখানে আছে কত? 3টা আর 1টা 4টা। তাহলে 2 মাইনাস কত? 4, তাহলে -2। তাহলে আমার 0 হচ্ছে না, তাহলে আমার এটা হবে না। ডেল্টা এন এর মানটা কত? 0 হইতে হবে। ডেল্টা এন এর মানটা 0। এটার ক্ষেত্রে দেখো তো এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল। তাহলে উৎপাদের হচ্ছে 2 মোল, 2। আর বিক্রিয়কের কত হচ্ছে? 1 মোল। তাহলে 2 মাইনাস কত? 1। তাহলে মনে কত? 1 হচ্ছে। অর্থাৎ 1 থাকতেছে। তাহলে ডেল্টা এন এর মানটা কত? 1।
তাহলে এটা হবে না। আর এটার ক্ষেত্রে দেখো উৎপাদের মোল সংখ্যা কত 2 মোল আর বিক্রিয়কের মোল সংখ্যা কত এখানে 1 মোল আর এখানে 1 মোল 2 মোল। তাহলে ডেল্টা এন এর মানটা কত আমার আস্তে আস্তে দেখো তো ডেল্টা এন সমান কত হবে 2 মাইনাস কত 2 সমান কত 0। আর যখনই তোমার ডেল্টা এন এর মানটা 0 হবে তখন এখানে আর টু দি পাওয়ার কত 0 মানে কত এই সম্পূর্ণ টুকুর মানটা কত 1। ফলে দেখবা যে কেপি সমান কত কেসি হবে। এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা, কিন্তু আমি কিন্তু বলে দিতেছি অবশ্যই এই টাইপের প্রবলেম কিন্তু পাবা। তারপরে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটা কি। দেখো আনসারটা কিন্তু দেয়া আছে, জাস্ট তোমরা একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখো তাহলে এখানে দেখো এই বিক্রিয়াটা কিভাবে হইলো। দেখো এখানে দেখো তাহলে 5 ডেল্টা এন এর মানটা কত আসছে ডেল্টা এন সমান কত হবে উৎপাদের মোল সংখ্যা কত 1 মোল আর এখানে আছে তোমার কত 4 মোল। তাহলে 5 মোল মাইনাস কত এখানে আছে বিক্রিয়কের কত 2 মোল। তো যদি বাদ দাও তখন কত আসছে কত 3 আসছে। তাহলে ডেল্টা এন এর মান কত 3। তাহলে আমরা সূত্রের মধ্যে কত কেপি সমান কত হবে কে সি এখানে আর টু দি পাওয়ার কত ডেল্টা এন এর মানটা কত আসছে কত 3। তা দেখো উত্তরে কি এরকম আকারে কোনো কিছু দেয়া আছে? নাই, উত্তরে কিন্তু এরকম আকারে দেয়া নাই। সো এর মানে এই না যে আসলে উত্তরটা ভুল আছে, অর্থাৎ এখানে উত্তর দেয়া নাই এরকম কোনো কিছু না। তোমরা একটু ভালো করে একটু উল্টাপাল্টা করে দেখার চেষ্টা করবে। তোমরা জাস্ট কে সিটাকে রাখো, আর টু দি পাওয়ারটাকে আমরা ওই পাশে পাঠাই দিতে। তাহলে কে সি যদি আমরা যদি রাখার চেষ্টা করি, কে সি সমান আমরা এইভাবে লিখতে পারি না যে উপরে তো কেপি আছে আর আর টু দি পাওয়ার কত 3, এটা যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে এখানে কত আর টু দি পাওয়ার কত 3। আমি তোমাদের জন্য ভেঙে লিখতেছি। তো এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে কে পি সমান কত ইনটু কত হবে আর টু দি পাওয়ার কত মাইনাস কত 3, এভাবে লিখতে পারি না। সো অবশ্যই কিন্তু লিখতে পারি। তাহলে কেসি সমান কত হবে কেপি ইনটু কত আর টু দি পাওয়ার কত মাইনাস কত 3। আমার এই যে জিনিসটা কেসি সমান কত হবে কেপি ইনটু কত আর টু দি পাওয়ার কত মাইনাস 3। দেখছো একটু ঘুরাই ফিরাই কিন্তু থাকতে পারে ও উত্তরটা, ভালো করে একটু হালনাগাদ করে পরে কিন্তু আনসারটা করবা। তারপরে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। এই রিলেটেড প্রবলেমগুলো একটু দেখবা যে আসলে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমার আসলে চাপ বাড়াইলে কি হবে, চাপ কমাইলে কি হবে, উৎপাদের পরিমাণ বাড়বে কখন, উৎপাদের পরিমাণ কমবে কখন, এই রিলেটেড প্রবলেমগুলো অবশ্যই পড়ে যাবা। সো এখন দেখো যে চাপের প্রভাব থাকবে না কখন, যেই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান থাকবে সেখানে চাপের প্রভাব থাকবে না। দেখো এখানে কত আছে 3 মোল আছে আর এখানে গ্যাসীয় অবস্থায় কত আছে 3 মোল আছে 3 মোল। তাহলে দেখো একটু এক্সপ্লেনেশনটা একটু দেখার চেষ্টা করি। এখানে আনসারটা কত আসছে আমার কত সি নাম্বারটা কিভাবে আসলো। দেখো আমরা জানি যে ডেল্টা এন সমান কত হবে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস মানে গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে দেখো আমরা যদি এই সি নাম্বারটার উত্তরটা যদি দেখার চেষ্টা করি, এখানে বিক্রিয়ক আছে কত 2 মোল আর উৎপাদে আছে কত 2 মোল। তাহলে ডেল্টা এন এর মানটা কত আমরা তো জানি কিভাবে বের করে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা, অর্থাৎ উৎপাদ কয়টা আছে 2 মোল আর বিক্রিয়ক আছে 2 মোল। তাহলে বাদ দাও তাহলে কত 0 আসতেছে। দেখো ডেল্টা এন সমান কত 0 হলে বিক্রিয়কের চাপের কোনো প্রভাব থাকে না। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমার এটা আনসার হয়েছে, সি নাম্বারটা আনসার হয়েছে। এখন দেখো যে তোমার এই বি নাম্বারটা হইলো না কেন। বি নাম্বারটা দেখো এখানে কত 2 মোল আছে উৎপাদে আর বিক্রিয়ক আছে 1 মোল, তাহলে এটাও কিন্তু হবে না। কিন্তু আবার দেখো তোমার ডি নাম্বারটা হয় নাই কেন, কারণ উৎপাদে আছে 2 মোল আর বিক্রিয়কে আছে তোমার কত 5 মোল, এই জন্য এটা হয় নাই। কিন্তু ভাইয়া এখানে দেখো এই নাম্বারটা কেন হইলো না। এখানে দেখো উৎপাদের মোল সংখ্যা কত আছে 3 মোল আর বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে 3 মোল, 3 মোল আছে 3 মোল আছে কিন্তু বিক্রিয়ক 3 মোল। অর্থাৎ দেখো এখানে সলিড যেগুলো আছে সলিড গুলোকে তুমি কিন্তু কাউন্ট করতে পারবা না, সলিড গুলোকে তুমি কাউন্ট করতে পারবা না। সো জাস্ট গ্যাসীয় অবস্থা যেগুলো আছে সেগুলোকে তুমি কাউন্ট করতে হবে। তাহলে দেখো এখানেও 3 মোল এখানেও 3 মোল, তাহলে ডেল্টা এন এর মান কত হওয়ার কথা ছিল 0। তাহলে এটাও কিন্তু আমার এক হিসাবে কিন্তু আনসারটা হয়, এক হিসাবে কিন্তু এটাও আনসারটা হয়। ওকে, এ নাম্বারটাও কিন্তু এক হিসাবে হয়। কিন্তু তারপরে যদি তোমার এই অপশনটা দেয়া থাকে যে দুইটা সঠিক অন্তর, তাহলে আমার এই সমীকরণটাই দিবা, কারণ এখানে হচ্ছে তোমার কত সবগুলো গ্যাসীয় অবস্থায় যেহেতু আছে। সো এইটা থেকে এটাই বেশি একুরেট। এ আর সি দুইটাই কিন্তু আনসার হয়। তারপরেও কিন্তু যেহেতু তোমার সি নাম্বারটাতে তোমার উৎপাদ এবং বিক্রিয়ক সবগুলো তোমার গ্যাসীয় অবস্থায় আছে, এই জন্য আমার এটাই সবচেয়ে বেশি একুরেট হিসেবে কাউন্ট হবে। ওকে, তারপরে দেখো যে নিচের কোন বিক্রিয়ায় নিম্নচাপে উৎপাদ মানে বেশি হবে। এটা কিন্তু তোমার দেখো রাবিতে 21-22-এ কিন্তু আসছিল, খুবই ইম্পর্টেন্ট। দেখো তোমার আনসার কত আসছে বি নাম্বারটা। দেখো বিক্রিয়ায় নিম্নচাপে উৎপাদ বেশি হবে কারণ বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2। লাসাতেলের নীতি অনুযায়ী চাপ কমালে উৎপাদ বাড়ে, চাপ কমালে
তোমার কত উৎপাদ বাড়ে। তো দেখো এখানে দেখো, যেহেতু এখানে উৎপাদে তোমার মোল সংখ্যা বেশি এবং তোমার বিক্রয়কে তোমার কত মোল সংখ্যা তোমার কত কম কম। তা এখন যদি তুমি চাপ যদি বাড়াও, চাপ বাড়াইলে কি হবে জানো, তোমার এই দিক থেকে এই দিকে চলে আসবে, অর্থাৎ উৎপাদ থেকে তোমার কত বিক্রয়কে তৈরি হবে। ফলে দেখা যাবে আসলে তোমার উৎপাদের পরিমাণ তো বাড়তেছে না, আমার কি করতে হবে, উৎপাদে বাড়াইতে হবে। তাহলে আমার কি করতে হবে, চাপ বাড়াইলে যেহেতু তোমার উৎপাদ থেকে বিক্রয় তৈরি হয়, তাহলে চাপ কমাইলে অবশ্যই তোমার বিক্রয় থেকে উৎপাদ তৈরি হবে, অর্থাৎ উৎপাদ বেশি হবে। তাহলে চাপ কমাইতে হবে, তাহলে নিম্ন চাপে উৎপাদ বেশি হবে, নিম্নচাপে উৎপাদ বেশি হবে। যদি নিম্নচাপ করো, তাহলে তোমার আসলে বিক্রিয়াটা তোমার বাম থেকে ডান দিকে যাবে, বাম থেকে তোমার ডান দিকে যাবে। এটাই তোমার লা শাতেলের নীতি অনুযায়ী। এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাবা, এগুলো থেকে তোমার প্রবলেম কিন্তু আসবে। লা শাতেলের নীতিটা অবশ্যই অবশ্যই পড়ে যাবা। দেখো নিচের কোন অ্যাসিডটি তীব্রতম, এই অ্যাসিড, এই চ্যাপ্টার থেকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অ্যাসিড, তীব্রতম অ্যাসিড, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা। দেখো এখানে আনসার কোনটা আছে, তোমার কত সি নাম্বারটা। আমি জাস্ট দেখাই দিচ্ছি, এখন একটা এক্সপ্লেনেশন করার টাইম নেই, জাস্ট তোমরা এক্সপ্লেনেশন গুলো দেখাই দিছি, এগুলো একটু ভালো করে যাওয়ার চেষ্টা করবা, এই রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে সলভ করবা। তীব্র অ্যাসিড কোনগুলো, সো দেখো অক্সো অ্যাসিড গুলোর সময়ের মধ্যে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক, যার চার্জ যত বেশি হবে সেই অ্যাসিড তত বেশি তীব্র হবে। কেন্দ্রীয় পরমাণুর চার্জ সমান হলে যার আকার ছোট সে তীব্র, মানে অ্যাসিডের তীব্রতা বেশি। সো আশা করি তোমরা মানে জারণ সংখ্যা বের করতে পারো, সেই অনুযায়ী কিন্তু তোমার কিন্তু এই তীব্রতম অ্যাসিডে মানে চারটা আছে। সো এই জিনিসটা, বেসিক জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তারপর দেখো কোন জোড়া অ্যাসিডের তীব্রতা ক্রমটি ভুল। সো এখানে বি নাম্বারটা আছে, তো এখানে ব্যাখ্যাও দিয়ে আছে, পড়ে যাবা, আশা করা যায় তোমরা ভালো করতে পারবা। আমি যা যা দেখাই দিচ্ছি জাস্ট, এখন যেহেতু তোমাদের সাজেশন দেওয়ার পালা, তো সাজেশনগুলো দেখাই দিচ্ছি, তোমরা জাস্ট পড়ে নিবা। মানব দেহে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবা, ভালো করে পড়ে যাবা বি নাম্বারটা। তো মানবদেহে তোমার তিন ধরনের বাফার কাজ করে, একটা বাইকার্বনেট, ফসফেট এবং প্রোটিন বাফার দ্রবণ, এগুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, কোনটি অম্লীয় বাফার দ্রবণ, কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা, ব্যাখ্যা দিয়ে আছে। আর হচ্ছে তোমার পিএইচ ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তো এত মোলারিটি হাইড্রোক্লোরিক দ্রবণের তোমার পিএইচ কত। সো এই পিএইচ রিলেটেড প্রবলেমগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। যদি শর্টকাট হ্যাকস দরকার হয়, আমার চ্যানেলে তোমার ক্লাস আছে, অনেকগুলো ক্লাস আছে, সেগুলো দেখে নিও। সেগুলোর মধ্যে আমরা পিএইচ কিভাবে ক্যালকুলেট করতে পারি সহজেই, সেগুলো তোমরা দেখাই দেবো। তারপরে এখানে দেখাই দিই, যেহেতু আমার পিএইচ বের করতে বলছে আর একটা অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা থেকে আমি কি করতে পারি, অ্যাসিডের ঘনমাত্রা থেকে আমরা কিন্তু সরাসরি পিএইচ বের করতে পারি, পিএইচ বের করতে পারি। তাহলে এখানে দেখো অ্যাসিডের, যেহেতু এটা অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু দেওয়া আছে, তো অ্যাসিডের ঘনমাত্রা যদি তোমার এরকম দশমিকের উপরে 0.0001 অর্থাৎ লাস্টের সংখ্যা যদি 1 থাকে, সেখান থেকে তুমি পিএইচটা সরাসরি বের করতে পারবে। কিভাবে, দশমিক পরে কয় ঘর আছে সেটা দেখবা, 1 2 3 4, যেহেতু 4 আছে তাহলে পিএইচ কত 4, যেহেতু এখানে কত আছে দশমিক পরে 1 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে এটার পিএইচ কত হবে 2, তাহলে আমার কত আনসার কত হবে, পিএইচ কত 2। আনসার কি বের হয়ে গেল, কিন্তু আমার কিন্তু পিএইচ কত 2। যদি এখানে তোমার ঘনমাত্রাটা কত দেওয়া থাকতো, যে 0.002 বা এই 1 দেওয়া থাকতো, তাহলে আমার এটা পিএইচ কত হইতো, পিএইচ হইতো তোমার কত, পিএইচ কত হইতো তোমার কত 3 হইতো। কারণ কি, দশমিকের পরে 3টা ঘর আছে, লাস্টে কিন্তু 1 থাকতে হবে, তাহলে কিন্তু হবে। লাস্টে যদি 1 থাকে তখন কিন্তু এটা হ্যাক্স, লাস্টে যদি 2 3 4 এরগুলো যদি থাকে তখন কি হবে, সেটা ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। ওকে, তো আমি জাস্ট এখন যেহেতু সাজেশন দিচ্ছি, এত বকবক করতে পারবো না। দেখো এত দ্রবণের তোমার কত পি অফ ওএইচ কত, পি অফ ওএইচ কত। তাহলে এখন দেখো এখানে যদি একটা অ্যাসিড দিয়ে আছে, সো এখানে মানে অ্যাসিডের তোমার মোলারিটি দেওয়া আছে, তো এখানে পি অফ ওএইচ বের করতে বলছে, পি অফ ওএইচ বের করতে বলছে। তাহলে এটার পিএইচটা কত, অ্যাসিডের যেহেতু মোলারিটি দেওয়া আছে, তাহলে কত, যখন আসলে তোমার অ্যাসিডের মোলারিটি দেওয়া থাকবে, পিএইচ কত হবে, পিএইচ কত হবে 0। যখন মোলারিটি 1 দেওয়া থাকবে, তখন অ্যাসিডের যখন মোলারিটি যখন 1 দেওয়া থাকবে, তখন এটা পিএইচ কত হবে 0। তাহলে আমরা তো একটা সূত্র জানি, পিএইচ প্লাস কত পি অফ কত ও এইচ সমান কত হবে 14। তাহলে পিএইচ যদি হয় 0, তাহলে আমার কত পি অফ কত ও এইচ কত হবে কত 14। এই জিনিসটা তো অবশ্যই তোমরা জানো। সো আমার এখানে আনসার কত হবে 14। আমি জাস্ট টাইপগুলো দেখাই দিচ্ছি, এই টাইপগুলো তোমরা পড়ে যাবা। এত মিলি মোলারিটি মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মানে পিএইচ কত,
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তোমার পিএইচ কত। তাহলে দেখো এখানে যেহেতু একটা ক্ষারের তোমার কত, ক্ষারের তোমার কি ঘনমাত্রা দিয়ে আছে, তাহলে আমরা ক্ষার থেকে কিন্তু সরাসরি আমরা দেখো ক্ষারের ঘনমাত্রা থেকে তোমরা কত তোমার কত সরাসরি আমরা কি বের করতে পারি জানো, সেখান থেকে পি অফ কত ও এইচ। আর অ্যাসিডের ঘনমাত্রা থেকে আমরা কিন্তু সরাসরি কত পিএইচ বের করতে পারি। তাহলে এখন দেখো যেহেতু এটা ক্ষার দিয়ে আছে, ক্ষারের ঘনমাত্রা দিয়ে আছে, এখান থেকে আমরা সরাসরি আমরা এটা যদি মিলি মোলারিটি যদি এটাকে যদি করি প্রকাশ করি মিলিমোল, তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো 0.001 মোলারিটি। সো এখান থেকে দেখো আমরা যদি বের করতে পারি তাহলে পি অফ কত ও এইচ কত হবে, পি অফ কত ও এইচ সমান কত হবে, দেখো দশমিকের পরে 3টা ঘর আছে, অর্থাৎ লাস্টে কি 1 আছে, যেহেতু আছে তাহলে পি অফ কত ও এইচ কত 3। তাহলে আমরা যেহেতু পি অফ ও এইচ 3, তাহলে আমরা একটা সূত্র জানি পি এইচ প্লাস পি অফ কত ও এইচ সমান কত হবে 14। তাহলে পি এইচ কত হবে এখানে কত 3 আর এখানে কত হবে 14, তাহলে কত আসছে পি এইচ 11। পিএইচ কত হইতেছে আমার কত 11, তাহলে আমার কত পিএইচ কত 11, এই জিনিসগুলো তোমরা পড়ে যাবা। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক উপকার আসছে। সো এরকম যদি ক্লাস পেতে চাও বা আমাদের পিডিএফ সাজেশনটা পেতে চাও একদম ফুল সবগুলো চ্যাপ্টারের পিডিএফ সাজেশনটা যদি নিতে চাও তাহলে অবশ্যই এখনই নক দাও। ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো থেকেই 80% প্লাস কমন পাবা ইনশাল্লাহ।